ধরুন কেউ নিজে 10টা বেড মেনটেন করতে পারে তাহলে সেখানে পার বেডে 3000 টাকা এসে যাবে। পার বেডে 3000 টাকা আসে। মাস্টার সায়েন্স বা রকেট সায়েন্স বলে কিছুই নেই। আচ্ছা, ভার্মি কম্পোস্টে মাস্টার সায়েন্স বা রকেট সায়েন্স বলতে কিছু নেই। এর নিচে এটাকে মানে ধরুন চেক করতে হবে, এটা প্রোফাইল বলে, এরকম করে একটা চেক করতে হয় যে কতটা আছে। আমার মোটামুটি খাদ রেডি আছে। আমাকে বলুন যে একটা 12/4.5 আপনার যেহেতু বেড রয়েছে, এই ক্ষেত্রে তাহলে কত কেঁচো আপনার দেওয়া উচিত? এই জায়গায় অনেকে বলে নাকি ভার্মি কম্পোস্ট বিক্রি করতেও সমস্যা হয় বা অনেক কিছু ব্যাপার থাকে। মার্কেটিংটা সম্পূর্ণ নিজের ওপর। আপনি যদি জল বেশি দেন তাহলে ওরা ব্রিডিং এ যাবে, আর যদি জল কম করেন তাহলে আউটপুট বেশি করবে। কৃষিক্ষেত্রে একটা বিশাল বড় ভূমিকা রাখে আজকের যে টপিকটা, সেটা হচ্ছে ভার্মি কম্পোস্ট, জৈব সার যাকে বলা হয়। তো আজকে আমি এমন একজন দাদার কাছে এসেছি, আজকের দিনে একটা ফার্মিং সেক্টরে একটা ফিউচার দেখছেন। এখানে ভার্মি কম্পোস্টের সেট করেছেন, তার সঙ্গে সঙ্গে ড্রাগনও ফার্ম আছে। তো ড্রাগন ফার্মিংয়ের সঙ্গে সঙ্গে এখানে ভার্মি কম্পোস্টেরও একটা সেট বানিয়েছেন, এখানে ভার্মি কম্পোস্ট তৈরি করছেন। তো এর আগে দাদার ভিডিও দেখেছেন, তবু আমি একবার দাদার সঙ্গে পরিচয় করে নেবো। দাদা নমস্কার। নমস্কার। সোর্স কাউন্টিং চ্যানেলে স্বাগত। তো আপনার পরিচয়টা দিলে ভালো হয়। আমার নাম সুব্রত সাঁতরা। ওকে। আমার এই যে আমরা এটা আছি বড়াডিয়া, জগপুর, খড়গপুর 2 বা জগপুর বাইপাস বলতে পারেন। ফার্মিং তো আপনি ড্রাগন ফার্মিংয়ের উপর আপনি 100% অর্গানিকের উপর করছেন, তার সঙ্গে সঙ্গে এটা হচ্ছে ভার্মি কম্পোস্ট। তো এই ভার্মি কম্পোস্ট করার পেছনে কি উদ্দেশ্য? মেইন জিনিস অর্গানিক্যালি করতে গেলে আমাদের কাছে খাদ বা রিসোর্স, যেটা ধরুন খাবার যেটা দেওয়া হবে গাছের বা বেসাল ডোজ যেটাকে বলা হচ্ছে, তো সেটা রিসোর্সেস অনেক রকম করা যায় যাতে আমাদের এনপিকের যে কন্টেন্টগুলো আছে সেগুলো ভ্যারিয়েবল করানো যায়। মানে ধরুন একটা সিভান্স ফার্টিলাইজারের আগের দিন বলেছিলাম যেটাতে পটাশের কন্টেন্ট বেশি থাকে, পার্মাকালচাররা বলে সিভান্স ফার্টিলাইজার। আচ্ছা, এটা আমাদের হচ্ছে লেয়ার বাই লেয়ার থাকে, তাই স্যান্ডউইচ কম্পোস্টও বলতে পারেন। এর ক্ষেত্রে করা যায় কি না, এনপিকের যে ব্যালেন্সটা ওটা ঠিকঠাক রাখা যায়। আচ্ছা। আর এই ধরনের ভার্মি কম্পোস্ট করার পর এই খাদটা থেকে কোনো রকম মানে যেটা ঘাস বলা যেতে পারে সেটা হয় না, কারণ যে ডাইরেক্ট যে আউটপুটগুলো ধরুন গরুর ক্ষেত্রে বা মোষের ক্ষেত্রে যেটা গোবরের মধ্যে পাওয়া যায়, বীজ জাতীয় জিনিসগুলো, সেগুলো এই ধরনের আউটপুটের পরে এতে থাকে না খুব একটা বেশি। তার মানে ফার্মিং সেক্টরে এর কিন্তু বিশাল বড় একটা ভূমিকা রয়েছে। অবশ্যই, মানে এক তো জৈব সারের যে এনপিকের একটা ব্যালেন্স হচ্ছে, ঘাটতি যোগান হচ্ছে, তার সঙ্গে সঙ্গে ফার্মিং সেক্টরে এই যে আগাছা হয়ে যাওয়া বা এই বিভিন্ন রকম যে সমস্যাগুলো সেগুলোই হচ্ছে। হ্যাঁ, এতে আগাছাও অনেক কম হয়। আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে আমি কয়েকটা ইনফরমেশন আপনার কাছ থেকে নেব। যে একটা ভার্মি কম্পোস্ট কেউ যদি বিজনেস করতে চায়, প্রথমত তাকে কোন কোন জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে? মেইন জিনিস আপনার কাছাকাছি গোবরের অ্যাভেলেবিলিটি আছে কিনা। আচ্ছা, মানে সে গরুর হতে পারে, মোষের হতে পারে, যে কোনো ক্যাটেল ডাক। মানে ধরুন যেই গবাদি পশুর ডাইজেস্টিভ সিস্টেম সব থেকে খারাপ, সব থেকে বেস্ট হয় গরু বা মোষের। এবার দেশি গাই বলে দেশি গরুর ক্ষেত্রে সব থেকে আরও ভালো হয়, বাট আমাদের ক্ষেত্রে অ্যাভেলেবিলিটি দেশি গায়ের কমে যাচ্ছে, যে রিজনের জন্য আমাদের যে কোনো ক্যাটেল ডাং হলেই চলবে। সেট আপের ক্ষেত্রে যদি বলেন, মানে কেমন কি সেট আপ লাগে? যদি কেউ ধরুন 5টা বা 6টা বা আপনি যেটা করেছেন, আপনি সেট আপ বলতে গেলে যদি ধরুন এই গ্রো ব্যাগেই করেন তাহলে আপনাকে সেট লাগাতেই হবে। আচ্ছা, কারণ গ্রো ব্যাগের ক্ষেত্রে ড্রেনেজ সিস্টেমটা একটুখানি স্লো হয়, বাট এতে আউটপুট যদি ভালোভাবে পেতে চান যাতে কেঁচো নষ্ট না হয়। প্রথম যখন ছোট ধরুন ফার্ম সেট আপ করছেন 2 বা 3টে বেডের ক্ষেত্রে, তখন আমাদের গ্রো ব্যাগেই যেতে হবে, নাহলে কেঁচো নষ্ট হওয়ার চান্স থাকে। আচ্ছা, তাহলে এতে কেঁচো নষ্ট হচ্ছে না, এই হিসাবে কি আমাদের সেট দেওয়া থাকলো, এতে জল পড়ার চান্স নেই মানে কেঁচো বাইরে যাচ্ছে না। আচ্ছা, ঘর ক্ষেত্রে কেউ যদি 10টা, মানে আপনার ধরুন 6টা আছে, দর্শকরা নিজেদের মতন করে ক্যালকুলেট করে নেবে। বর্তমান যে পরিস্থিতিতে আমরা আছি, যে অবস্থায় আছে, সেই হিসাবে আমরা একটা ক্যালকুলেশন করবো যাতে দর্শকদের বুঝতে সুবিধা হয়। ধরুন আপনার এখানে 6টা বেড আছে, 6টা বেডের ক্ষেত্রে আপনার যে স্ট্রাকচারটা আপনি বানিয়েছেন সেটা কত বাই কত আছে? এই স্ট্রাকচারটা আছে 50 ফিট বাই 16.5 ফিটের। মানে এই স্ট্রাকচারটা হচ্ছে 50 ফিট আর উইডথে ধরুন 16.5 বা 16ই বলতে পারেন সেই হিসাবে। আর ছাউনি হিসাবে আপনি তো বাঁশের খুঁটি করেই করেছেন, একদিকে সিমেন্টের খুঁটি আছে দেওয়া আছে, আর বাকিটা আমার বাঁশের এতেই করা আছে। এটা যদি ধরুন নিজে বাঁশ নিয়ে করতে যায় কেউ বা কিনে করতে যায়, তাহলে অ্যাপ্রক্স 25,000 টাকায় হয়ে যাবে।
মানে এই মাপে, এই মাপের। এবার একটু 19-20 হবে, মানে ধরুন 30-35 যেতে পারে, মেটেরিয়ালে কিরকম কি কস্টিং আছে, কে কেমন ভাবে ব্যবহার করছে, কে কেমন ভাবে ডিপেন্ড করছে। মানে কিনে যদি করে, আর যদি ঘরের কাছাকাছি যদি বা ঘরের যদি অ্যাভেলেবিলিটি থাকে তাহলে আরো অনেক কম হয়ে যাবে। নিজস্ব বাঁশ হলে তো আরোই ঝামেলা নেই। আচ্ছা, উপরটা তো আপনি কি দিয়েছেন? ট্রিপল দিয়েছেন? এতে ট্রিপল দেওয়া আছে, এটা 150 জিএসএম এর ট্রিপল যেগুলো হয়। আচ্ছা, অনেকে দেখেছি খড় দিয়ে করে, আপনি সেই জায়গায় খড় না দিয়ে ট্রিপল করেছেন। খড়টা হলে প্রত্যেক বছরে চেঞ্জ করতে হবে বা 6 মাসে চেঞ্জ করতে হবে। আমি একটা হাইট এটা একটু বেশি রেখেছি যাতে গরমটা না আসে। আচ্ছা, যারা খড় দিচ্ছেন ধরুন যাতে গরম না হয় সেই হিসেবের জন্য। আমার খড়ের অ্যাভেলেবিলিটি এখন ধীরে ধীরে কমে যাচ্ছে, সব মেশিনে কাটা। আচ্ছা, ওই খড় দিয়ে সেট হবে না, তার জন্য হাতে কাটাতে হবে। আচ্ছা, আর হাতে কাটা যে খড় আছে তাতে আমার এই ঢাকা দেওয়াটা ইজিলি হয়ে যাচ্ছে, বা বেডের যে ঢাকা দেওয়া, বাট সেট করতে গেলে অনেকটাই অ্যামাউন্টের খড় লাগবে। মোটামুটি একটা টেম্পোরারি বেসিস যেটা করা হয়েছে, এটা তবুও লংজিভিটি কতদিন ভাবছেন? কতদিন এক্সপেক্ট করছি 2-3 বছর যাবে। 2-3 বছর চলে যাবে। মানে 25,000 টাকা ইনভেস্ট করে প্রথমে একটা সেট বানিয়ে নিয়েছেন, মানে বাঁশ, ঘরের বাঁশ অলরেডি উনি ইউজ করেছেন। যদি কেউ কিনে করে প্রায় 25,000 টাকা মতন যাবে, বা 30,000ও যেতে পারে, এদিক সেদিক হতে পারে। এরপরের যে কোশ্চেন সেটা হচ্ছে আপনি গ্রো ব্যাগ ব্যবহার করেছেন, যেহেতু আপনি সেটের মধ্যে করতে চাইছেন, তো গ্রো ব্যাগের ক্ষেত্রে আপনার এটা কেমন কি কস্টিং চলে এসছে, বা কত বাই কত বেড আপনি ব্যবহার করছেন সেটা যদি বলেন। এই বেডগুলো আমাকে দেওয়া হয়েছে গভর্নমেন্টের তরফ থেকে। আচ্ছা আচ্ছা, এটা যদি কেউ নিজে কিনতে চায় তাহলে সেটা 2,000 টাকা করে পার বেড লাগে। 12x4.5 এর বেড এটা, বা 12/4 বলতে পারেন। আরো সাইজ হয় 10/4 হয়, 8/4 হয়। আচ্ছা, তো এটা বড় হিসেবে মানে যেহেতু 12/4 এর, তাই আমাকে সেটটা 16 ফিটের করতে হয়েছে। এটা যদি ছোট হয় তাহলে আরো ম্যানেজ করে বেড বসানো যাবে। আচ্ছা, শুরু যদি করতে চাই কেউ, ছোট চাইলেও করতে পারে, 8/4 করলেও ভালো, 8/4 করলেও ভালো, 8/4 করলেও ভালো। আচ্ছা, তাতে বরঞ্চ আরো ভালো হবে কি, কোনো একটা বেড খারাপ হয়েছে সেটা সে কন্ট্রোল করতে পারবে তাড়াতাড়ি। তার ক্ষেত্রে মানে ধরুন ধাক্কাটা একটু সামলে নিতে পারে। আমরা এই যে বেডটাতে এসেছি, এটা আমরা 2টো ইউনিট করার পরে, প্রথম কেউ ধরুন সেট আনলো, এই বেড আনলো, সেট ফেট বানিয়ে নিল, এবারে তার নেক্সট স্টেপ কি হবে ভার্মি কম্পোস্ট করতে গেলে? এই প্রত্যেকটাতে ধরুন এখানে খুঁটি লাগে, 14টা করে খুঁটি লাগে এক একটাতে, মানে সাপোর্ট দেওয়ার জন্য। হ্যাঁ, সাপোর্ট দেওয়ার জন্য এই খুঁটিগুলোকে 14খানা লাগে। 14খানা লাগে 12 ক্ষেত্রে, 12 ক্ষেত্রে, 12 এর ক্ষেত্রে। এবার বাকিগুলোতে চেঞ্জেস আসবে। এবার আমাদের কি করতে হয়, আগে দেখে নিতে ইনক্লিনেশন কোন দিকে, মানে ঢাল কোন দিকে রাখবে। কারণ এর নিচে একটা ফুটো দেওয়া আছে যাতে আউটলেটে জলটা বেরিয়ে যায়। যে জলটা আপনি দেবেন গোবরটাকে ঠান্ডা করার জন্য বা কেঁচোর খাওয়ার হিসেবে, তো সেই জলটা, এক্সেস জলটা যেন বেরিয়ে যায়। তো সেই দিক অনুযায়ী আপনাকে এটাকে ঢাল করতে হবে। ঢাল করার পর এই জলটা যেটা বেরোচ্ছে সেটা ভার্মি ওয়াশ বলে ব্যবহৃত হয়। কিরকম ভাবে, ওতে এনপিকে এর কোয়ান্টিটিও অনেক বেশি থাকে। আচ্ছা, মানে ভার্মি ওয়াশ যেটা পচে যাওয়ার যে জমা জলটা যেটা দিচ্ছেন ওর মধ্যে, ওই জলটার আউটলেটটাকেও কালেক্ট করা যায়, দিয়ে ওটা গাছে আপনি স্প্রে করলে গাছের গ্রোথ প্রমোটার হিসেবে কাজ করে। তাই, মানে সেটাও একটা, কেউ যদি স্টোর করে প্রসেসিং করে যদি, ওটাও বিক্রি হয় এখন নতুন, ওটাও বিক্রি হয়। আরে বাপরে, মানে ভার্মি কম্পোস্ট শুধুমাত্র যে আমরা যে ভাবতাম জৈব মাটিটা যেটা কেঁচো পায়খানা করে দিলে যে অবশিষ্টাংশ থাকে সেটাই জৈব সার আমরা ভাবতাম, না সেটাই ব্যবহার হয় তা নয়। ওর যে ওয়েস্টেজ যে জলটা, সেটাও আমাদের কাজে লাগবে, সেটাকেও স্টোর করে রাখতে হবে, স্টোর করতে হবে। সেট ফেট বেড খুঁটি দেওয়া, খুঁটিটা মেজারমেন্ট করে বসানোর পর আমরা গ্রো ব্যাগটা বসিয়ে দিলাম। এরপরে লেয়ার বাই লেয়ার আমাদের এটাতে মেটেরিয়াল দিতে হয়, কারণ এতে এরেশন বা হাওয়া চলাচলের জন্য যে ভেন্টগুলো দেওয়া থাকে, এই ভেন্টের থ্রুতে যেন ভেতরে হাওয়া ঢোকে সেই সিস্টেম আমাকে করতে হয়। ওকে, পুরোটাই যদি গোবর দিয়ে করে দিই তাহলে কি হবে, ভেতরে গ্যাপ থাকবে না। ওপরের এতে অনেক হাইট অবধি গোবর রাখা যায়। আচ্ছা, মানে শীতকালের ক্ষেত্রে আমরা 2 ফুট অবধি যেতে পারি, গরমকালে 1.5 ফিট অবধিও যেতে পারি। আচ্ছা আচ্ছা, তো সেই হিসেবে আমাদের কি করতে হয়, লেয়ার বাই লেয়ার বসাতে হয়। প্রথমের লেয়ারে আমরা দিই নিম পাতা, যাতে কিছু কেঁচো না নিচ দিয়ে বেরিয়ে যায়। কোনো না কোনো ভাবে ধরুন যে আউটলেটটা আছে, ওই আউটলেটের থ্রুতে বেরিয়ে যাওয়ার চান্স থাকে। তো ওই আউটলেটের প্রথমে একটু নারকেল ছিবড়া দিয়ে ওইটাকে, যাতে ধরুন ড্রেনেজ সিস্টেমে এরকম না হয় যে সব কিছুই বেরিয়ে গেল ড্রেনেজ দিয়ে, তো সেখানে নারকেল ছিবড়া দিলেন, দিয়ে তার উপরে পুরো নিম পাতার একটা, শুকনো নিম পাতার একটা লেয়ার দিলেন। নিম পাতা, আচ্ছা, প্রথম লেয়ারটা হচ্ছে নিম পাতা। ওকে, তার উপরে খড় আপনি দেবেন। আচ্ছা, খড়, হ্যাঁ, খড় দেওয়া, খড় মানে ছোট ছোট কাটা খড় হতে হবে, মানে যেটা মেশিনে কাটা বা হাতে কাটা, যে ধরুন গরুকে খাবার দেওয়ার জন্য যে খড়গুলো কেটে কেটে দেওয়া হয়, সেই সাইজের খড় আপনি একটা লেয়ার দিলেন 4 থেকে 6 ইঞ্চি। আচ্ছা, তার উপরে গোবর দেবেন আবার ওইরকম 6 ইঞ্চি বা 8 ইঞ্চি বলতে পারেন। ওর উপরের লেয়ারে আপনি যদি পটাশের কোয়ান্টিটি বাড়াতে চান, সেই একই কলা গাছের ক্ষেত্রে আমাদের কুচি কুচি কলা গাছ দেওয়া থাকলো, বা কিছু সবুজ পাতা দিতে পারেন। তারপর আবার 4 থেকে 6 ইঞ্চির আবার গোবর দেবেন। এইভাবে লেয়ার বাই লেয়ার দেখতে হবে 1.5 ফিট কততে হয়ে গেছে। আচ্ছা, সব হয়ে যাওয়ার পর মানে সেই মোমেন্টটাও আপনি চেক করতে পারেন
বা তার আগেও চেক করতে পারেন। মেনলি যখন গোবরটা আসছে ওটাকে ধরুন এইরকমভাবে গোবরটাকে রেখে জল দিয়ে আপনাকে ঠান্ডা করতে হয়। আচ্ছা, বলতে চাইছেন যেটা নতুন যেটা আমরা কালেক্ট করে নিয়ে এলাম কাঁচা গোবর, যেটা কাঁচা গোবর, এটা 15 থেকে 20 দিনের পুরনো হলে সব থেকে বেস্ট। আচ্ছা, যত বেশি পুরনো হতে থাকবে তত আউটপুট কম আসবে। আচ্ছা, এরকম করতে হয় না যে গোবর নিয়ে এসে পচিয়ে নিতে হচ্ছে, পচাতে হচ্ছে না, ওর মধ্যে থেকে ঠান্ডা করতে হয় গোবরটাকে। মানে ঠান্ডা বলতে কি গরম থাকে না? গোবরটা গরম হয়, গোবরের মধ্যে থেকে মিথেন গ্যাস বেরোয়। আচ্ছা, তো সেই মিথেন গ্যাসটাকে কাটাতে হয়, ওর উপর জল স্প্রে করে আপনাকে দিনে 2 বার করতে হয়। এখন বৃষ্টির টাইম, এমনি জল ওখানে যাচ্ছে বলে আমরা ওখানে ওইভাবে স্প্রে করছি না, নাহলে ওখানে পাইপ দিয়ে জল দিলেন, দিয়ে ওর মধ্যে থেকে মিথেন গ্যাসটা বেরিয়ে যাবে। আচ্ছা, সেটা কতদিন টাইম লাগে? সেটা 10 দিন মতো টানা জল দিতে হয়। আচ্ছা, যদি না বেরোয়, মানে ধরুন কোনো রকমভাবে ফল্ট হলে আপনি বুঝলেন, কোনো জায়গায় হাত দিয়ে দেখলেন, ওটাকে হাত দিয়ে চেক করতে হয় টেম্পারেচার কীরকম আছে। আচ্ছা, বা থার্মোমিটার দিয়ে আপনি করতে পারেন, তাতে মানে টেম্পারেচার চেকার হিসাবেও পাওয়া যায় আমাজনে। কিন্তু হাত দিয়ে দিয়ে ফিল করে করে জিনিসটা যদি করতে থাকা হয় তাহলে ধীরে ধীরে ওটার প্রতি সেন্সিটিভিটি ক্রিয়েট হয়। আচ্ছা, কারণ কেঁচোটাকে আপনি হাত দিয়েই ট্রিট করতে পারবেন, ওখানে কোনো রকম সোপ বা কিছু দিয়ে ট্রিট করা যাবে না। আমাদের সেই সিচুয়েশন ধরুন ওইভাবে চট করে বেডে তোলা হয়নি, পুরো ঠান্ডা হলে তবেই বেডে তোলা হয়। মানে ওটাই বেস্ট, ওটাই বেস্ট। গোবর আনার পর ওটাকে রেখে জল দিয়ে তার মধ্যে যে মিথেন গ্যাস বা গরম যে টেম্পারেচারটা থাকে হালকা, সেটাকে রিমুভ করাতে হবে। তারপরে গিয়ে যদি আমরা বেডে দিই তাহলে সেটা ভালোই কার্যকর, সবথেকে বেস্ট হবে। তো প্রসেস এটা কি আমরা পুরো ফিল আপ করতে পারি? না, পুরো ফিল আপ করা যায় না। কত ফিট পর্যন্ত? এটা শীতকালে করা যাচ্ছে 2 ফিট। আচ্ছা, আর গ্রীষ্মকালের ক্ষেত্রে আপনি 1.5 ফিট অবধি করতে পারেন। এর কারণ কি? এটা রিজন হচ্ছে গ্রীষ্মকালের ক্ষেত্রে ধরুন আপনি যখন টেম্পারেচারটা একটু বেশি ক্রিয়েট হয়, ধরুন আমার সেট থাক যাই থাক, তবু ওয়েদারের টেম্পারেচার বেশি, যত হাইট থাকবে প্রেসার বেশি হবে, প্রেসার বেশি হলে টেম্পারেচার বেশি ক্রিয়েট হবে। আচ্ছা, ওই জন্য যত কম ওই টাইমে কম হাইট রাখতে হবে। আচ্ছা, তার মানে হচ্ছে ভেতরে যতটা টেম্পারেচার আমরা লো রাখতে পারবো ততটাই কেঁচো ভালো থাকবে, যত ঠান্ডা থাকবে তত বেটার একদম। গোবরটা। আচ্ছা, নেক্সট তারপরে কি কি করণীয় থাকে? এই বেড তৈরি হয়ে যাওয়ার পর কেঁচো আনতে হবে আপনাকে। কেঁচো নিয়ে এসে, কেঁচোর ধরুন আমাদের যে দেশি কেঁচোগুলো হয় সেটাও এক ধরনের ভার্মি কম্পোস্টে ইউজ হয়, বাট এই ক্ষেত্রে ইউজ হবে না। আচ্ছা, মানে এই বেডের ক্ষেত্রে, এই বেডের ক্ষেত্রে ইউজ হবে না। এটা যেহেতু গোবর এখানে ধরুন ম্যাক্সিমাম কোয়ান্টিটিতে গোবরটাই আছে, তাহলে এর ক্ষেত্রে কি হয়, দুটো ভ্যারাইটি ইউজ হয়। একটা হচ্ছে আইসিনিয়া ফ্যাটিডা, যেটা অস্ট্রেলিয়ান ব্রিড, আর একটা ইউড্রিলাস ইউজেনেসিস বলে, আচ্ছা, সেটা আফ্রিকান ব্রিড। এটা ম্যাক্সিমাম পোর্শন ইউড্রিলাস ইউজেনেসিস আছে। এর ক্ষেত্রে যে ধরুন ওয়েস্টেজটা আসে সেটা একদম মানে মিহি আসে, মানে একদম পারফেক্ট, মানে ছোট ছোট একদম ছোট দানা, এটা আর কোনো রকম ভাবে চালি না, মানে ধরুন যেটা এ দিয়ে ছেনে নিতে হয় সেটা আর করি না। মানে এমনি নরমালি উপরের লেয়ার, মানে এটা এই যে কেঁচোটা ব্যবহার করেছেন এতে কি হচ্ছে কি প্রথম যে লেয়ারটা তৈরি হয় এটা অটোমেটিক্যালি হাতে কালেক্ট হয়ে যায়, হাতেই কালেক্ট হয়ে যাচ্ছে, আর আমাকে এটা আর ছানতে হচ্ছে না, গাছের গোড়ায় দিয়ে দিতে হচ্ছে। কেঁচোটার ক্ষেত্রে তো কেঁচো চলে আসতে পারে, সেই জন্য কিছু মানে উপরে। আচ্ছা, যখন হারভেস্টিং এর হয় এর ক্ষেত্রে কি করা, এই পাঞ্জা দিয়ে, আমাদের এই পাঞ্জাটা দিয়ে ধরুন উপরে আস্তে আস্তে করে, একটু দেখি, আস্তে আস্তে করে এটাকে উপর থেকে একটুখানি চারিয়ে নিতে হয়, এরকম করে খুঁড়ে দিতে হয়, বা যাতে কেঁচোগুলো এই ধরুন লাইট সেন্সিটিভ হয় কেঁচো খুব। আচ্ছা, ও একটু কেঁচো পেয়ে গেল, মানে রোদ একটু আলো পেয়ে গেলেই ও নিচে চলে যাবে। আচ্ছা, ধরুন এখানে একটু জোরে জোরে খুঁড়ে দেওয়া হলো ভুল করে, ধরুন কেঁচো এসে গেছে, এটা আমার চলে আসতে পারে, এই যে কেঁচো চলে আসতে পারে কেঁচোগুলো। এই কেঁচোগুলো কি হচ্ছে, এবার যেই আলো পাবে আপনি কিছুক্ষণের মধ্যে দেখবেন নিচে চলে গেছে, যেহেতু এটার উপরে খড় ছিল, খড় সরানোর পরে অটোমেটিক নিচে চলে গেছে। আচ্ছা, মানে তার মানে এ অলরেডি নিচের দিকে চলে গেছে। মানে ধরুন দুরকম ওয়েতে এরা রান করে। একটা কেঁচো হচ্ছে যেটা ভার্টিক্যালি যায়, মানে নিচে খায়, ওপরে এসে মল ত্যাগ করছে, যেটা আমরা ভার্মি কম্পোস্ট হিসেবে নিচ্ছি। আর একটা কেঁচো যাচ্ছে হরিজন্টালি, যেটা মাটিতে হয়। আচ্ছা, আপনি কেঁচো তাড়তে থাকবেন, দেখবেন হরিজন্টালি রান করছে, সাইডের দিক দিয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে ভার্টিক্যালি। তার মানে আপনি কোন কেঁচোটাকে প্রেফার করছেন? এটা আমি দুটোই বেস্ট। ধরুন আইসিনিয়া ফ্যাটিডা চট করে মারা যায় না, আচ্ছা, ইউড্রিলাস ইউজেনেসিস মারা যাওয়ার চান্স বেশি থাকে, কিন্তু এর ক্ষেত্রে কি হয়, আমাকে এটা মানে চালনি দিয়ে ছেনে নিতে হচ্ছে না, ছোট দানা করতে হচ্ছে না, এটার আউটপুট খুব সুন্দর আসে। তো এটা অ্যাট এ টাইম কি পুরো বেডে হারভেস্টিং হয় না কি স্টেপ রয়েছে? এটার স্টেপ হচ্ছে, আপনি ধরুন কেঁচোটা ছাড়লেন, 7 দিন ধরে আপনাকে জল দিতে হচ্ছে 2 বেলা করে। আচ্ছা, যাতে সেই টাইমে কোনোভাবেই টেম্পারেচার বেশি না হয়। আচ্ছা, ঠিক আছে, হয়ে যাওয়ার পর এটা 45 দিন অবধি থাকে। 45? আপনি জল ধীরে 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 কমাতে হয়। যেই 2 ইঞ্চি ওপরের লেয়ারে, এরকম লেয়ারটা উপরের লেয়ারে হাত দিলেই বোঝা যাবে যে এটা তৈরি হয়ে গেছে। আচ্ছা, এটা তৈরি হয়ে গেছে, চায়ের পাতার মতো এটা তৈরি হয়ে গেছে, ধরুন একদম ভুরভুরে জিনিস। এটার
চেপে দিলেন, এটাকে এরকম ভেঙে দিলে এটা গুঁড়ো হয়ে যাচ্ছে। আচ্ছা, গোবরের ক্ষেত্রে হয় না। আর চেক করতে হয়, এটা স্মেল চেক করে দেখতে হয়, কোনো নিউট্রাল স্মেল থাকে, মানে কোনো রকম গন্ধ থাকে না, মানে কোনো রকম ব্যাড স্মেল না, বা না, গোবরের যে ধরুন একটা স্মেল আছে সেই স্মেলটাই এটা থাকবে না। আচ্ছা, মানে নর্মালি পুরো একদম কেঁচোর যে পায়খানা যেটা আপনি যেটা আরেকবার করে দেখান। এই জিনিসটাকে এরকম চেক করতে এরকম মুঠো করলেন, জাস্ট এরকম হাতে ঘষে দিলেন, এটা গুঁড়ো হয়ে গেল আবার আগের মতোই। বাস বাস বাস। এতে কি বোঝা যাবে? এতে বোঝা যাবে যে ভার্মি কম্পোস্ট রেডি হয়ে গেছে। এটা আপনি ধরুন প্রথমবার করতে গেলে বুঝতে পারবেন না, আমাদের উপরের লেয়ারটা দেখলেই আমরা বুঝতে পেরে যাচ্ছি যে ভার্মি কম্পোস্ট হয়েছে কিনা। এটার ক্ষেত্রে অল্প আছে, কারণ আমাদের কিছু হারভেস্ট হয়েছে। আচ্ছা আচ্ছা। তো এরকম এই জিনিসটা আপনি দেখলেই বুঝতে পারবেন যে কতটা লেয়ার তৈরি হয়েছে। যেই দেখবেন ওখানে 2 ইঞ্চি হয়ে গেছে, জল আপনাকে কমিয়ে দিতে হবে। আচ্ছা, মানে কেঁচোর একটা প্রপার্টি এরকম, এই যে ব্রিডগুলোর ক্ষেত্রে প্রপার্টি এরকম, আপনি যদি জল বেশি দেন তাহলে ওরা ব্রিডিংয়ে যাবে, আচ্ছা, আর যদি জল কম করেন তাহলে আউটপুট বেশি করবে। মানে আপনাকে ভার্মি কম্পোস্ট বেশি দেবে যদি জল কম করেন, আর যদি জল বেশি করেন তাহলে ওখানে কেঁচো প্রডিউস হবে বেশি, মানে যার নতুন নতুন বাচ্চা জন্মাবে। আরে বাপ রে। যত আপনি জল দেন দেখবেন এতে হয় কি, বর্ষাকালের ক্ষেত্রে এতে প্রচুর বাচ্চা ব্রিডিং করতে থাকে। শীতকালে এতে একটু আউটপুট কম আসে, ওরা হাইবারনেশনে চলে যায়, স্লিপিং মোডে চলে যায়, অত বেশি খাদ তৈরি করে না। বাট এটাই হচ্ছে মেন ফান্ডা, যে আপনাকে জল, আমি যেহেতু এখান থেকে বেশি আউটপুট নিতে চাইছি, আমি এটা একটু জল টেনেই রাখি। আচ্ছা, যাতে ভার্মি কম্পোস্টটা একটু বেশি আসে। আমি যদি কেঁচো বাড়াতে চাই, আমি জল বাড়িয়ে দেবো ফ্রিকোয়েন্সি, দিলে কেঁচো প্রোডাকশন। মানে কেউ যদি ভার্মি কম্পোস্ট বিক্রি করতে চায় তাহলে সে জল কম কম দিয়েও করতে পারে। আর যদি কেউ কেঁচো প্রোডাকশন করে কেঁচোটাকেই বিক্রি করতে চায় তাহলে তার অন্য মেথড। এবার ধরুন আবার এরকম হয়ে যাবে, ধরুন পুরো ভিজিয়ে দিল বেডটা, জল জমিয়ে রেখে দিল, পরে বলবে দাদা আপনি তো বলেছিলেন জল বেশি দিতে। ওটা কেঁচোর হেলথের ওপর ডিপেন্ড করে, দেখতে হবে আপনাকে যে কেঁচো সাদা হয়ে যাচ্ছে কিনা। বেশি জল হলে ধরুন আপনি পা ডুবিয়ে রাখুন জলের মধ্যে, অনেকক্ষণ বৃষ্টিতে হেঁটেছেন, পা সাদা হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা। কেঁচো যদি সাদা হয়ে যায় তাহলে বুঝতে হবে ওখানে আপনি বেশি জল, ওভারডোজ হয়ে গেছে জলের। ওকে, একটা লিমিট আছে এর ক্ষেত্রে, ধরুন কার ক্ষেত্রে 5 লিটার 10 লিটার, ধীরে ধীরে করতে করতে বুঝতে পারা যাবে। তো মোটামুটি আমাকে আরেকটা জিনিস বলুন, যে একটা আপনি বলছেন 40 দিনের মাথায় কেঁচো মানে ভার্মি কম্পোস্ট রেডি হওয়া স্টার্ট হবে বেডটা। হ্যাঁ, টোটাল হারভেস্টিং হতে কত টাইম লাগে? এটা 60 থেকে 70 দিনের মধ্যে টোটাল হারভেস্ট হয়ে যায়। 60 থেকে 70 দিন, মানে 40 দিনের মাথায় স্টার্ট হলো, ওই সময় থেকে 2 ইঞ্চি আপনি তুলতে থাকলেন। আচ্ছা, মানে এট এ টাইম হারভেস্ট হবে না। এবার কেঁচো যতটা আছে সেটার উপর ডিপেন্ড করে 60 থেকে 70 দিন হবে। ধরুন কেঁচো অল্প থাকলো, এই বেডটার ক্ষেত্রে আমার 90 দিন লেগে যাবে। কেঁচো অল্প আছে এটাতে। আচ্ছা, কিছু বেড আছে যেটার ক্ষেত্রে কেঁচো বেশি আছে, সেইগুলোর ক্ষেত্রে খুব তাড়াতাড়ি হবে। মানে একই টাইমে বসানো, আপনি বেডের হাইট দেখলে বুঝতে পারবেন কোনটার ক্ষেত্রে কেঁচো বেশি আছে। আচ্ছা, আনুমানিক তাহলে আমাকে বলুন যে একটা 12x4.5 আপনার যেহেতু বেড রয়েছে, এই ক্ষেত্রে তাহলে কত কেঁচো আপনার মানে একটা দেওয়া উচিত? সলিড যদি ধরা হয় কেঁচো, তাহলে ধরুন এটাতে 2 থেকে 3 কিলো দিলে বেস্ট। বেস্ট সলিড কেঁচো মানে ধরুন গোবরের হিসেব না করে, বাট সেই হিসেবে পাওয়া যায় না। যদি না পাওয়া যায় তাহলে তার থেকে একটুখানি মাল্টিপ্লাই করে নিলেন, বা 5 কিলো মতো দিলেন। ওতে হলে কি ওই যে 75 ডেজের যে হিসেব বা 80 ডেজের যে হিসেব, সেটা একদম ফুলফিল করবে। আচ্ছা, আর যদি মনে হয় যে না আমার এত তাড়াহুড়ো নেই, কেঁচো মাল্টিপ্লাই হতে থাকুক, কারণ 3-4 মাসেই ডবল হতে থাকে। মানে এখানে বলাই যেতে পারে যে কেঁচো আপনার একটা বিশাল বড় একটা শ্রমিকের কাজ করছে। যত বেশি আপনি শ্রমিক বাড়াবেন তত বেশি কাজটা আউটপুটটা তাড়াতাড়ি আসে। একদম। মোটামুটি আপনি এতদিন ভার্মি কম্পোস্ট করে কি দেখছেন যে আপনার এটা যদি কোনো একটা সাধারণ মানুষ করে, সাধারণ একটা, এটা ইজিলি করা যায়। তবু অনেকেই বারবার বলতে থাকেন যে দাদা করবো হাতে নাতে, তো এসে করতে পারেন, কিন্তু এটা একবার নিজে দেখে নিলে ইজিলি হয়ে যায়। মেনটেনেন্স কেমন? মানে অন্যান্য চাষের ক্ষেত্রে আপনি ড্রাগন ফার্মিং করেছেন, হ্যাঁ, তার সেখানে যে মেনটেনেন্স থাকে বা অন্যান্য সেক্টরে যেরকম মেনটেনেন্স থাকে, একটা যদি কেউ ভার্মি কম্পোস্ট করে তাহলে তার মেনটেনেন্স কেমন, সারাদিনের সময় কেমন লাগে, কোন সময় কি করতে হয়, এটার যদি একটু বলেন। ধরুন সকালে 1 ঘন্টা, বিকেলে 1 ঘন্টা দিলে এর ক্ষেত্রে হয়ে যাবে কাজ। এবার হারভেস্টিং এর যে দিনটা থাকবে, মানে ধরুন 45 দিনের পর থেকে, তাহলে সেই হিসেবে হলে তখন একটু লোক লাগবে। আচ্ছা, এটা ধরুন কেউ যদি বসি নেওয়ার সময় ধরুন লোক লাগিয়ে বসিয়ে নিল, বা একজন কাউকে রাখলো, সেই একজনেই এটা পুরো এই ধরুন 8টা 10টার যে গ্রো ব্যাগের যদি ফার্ম হয় তাহলে মেনটেন করা যাবে 8-10টা।
একটা জিনিস, সব বেড একসাথে বসানো চলবে না, কিছুটা বেড বসালো, কিছুটা বাকিটা নতুন করে আবার মানে গ্যাপ দিয়ে দিয়ে, না হলে সবগুলো থেকেই যদি আউটপুট সেম ভাবে আসতে হয়, যেটা আমাদের আছে কি 2-3টে বেড একসাথে আউটপুট আসে, আর বাকিগুলো আলাদাভাবে আউটপুট আসবে। আর দুটো বেড নেই দেখুন এখন বসানো নেই, হ্যাঁ লাস্টের দিকে তো সেই বেড দুটোতে আমরা পরে গিয়ে যখন আবার বসাবো এদের সাথে টাইম অ্যাডজাস্ট করে বসবে, ওতে আউটপুট পরে শুরু হবে। আচ্ছা আচ্ছা, মানে আপনি বলতে চাইছেন যে অ্যাট এ টাইম করলে অ্যাট এ টাইম সবকিছু সবগুলোতেই একসাথে আউটপুট আসবে, তখন অসুবিধা প্রোডাকশনটা হয়ে যাবে। আচ্ছা, কেউ যদি স্টেপ বাই স্টেপ বিক্রি করতে চায় বা ব্যবসা ভিত্তিক যারা করতে চাইবে তারা স্টেপ বাই স্টেপ করতে পারে। ওনাদের ক্ষেত্রে লেবার বাড়িয়ে দিলেন, হ্যাঁ স্টেপ বাই স্টেপ করা খুব ইজি ওটাতে। আচ্ছা, এবার লেবার যদি উনি বাড়িয়ে দিতে পারেন বা শ্রমিক যদি বাড়িয়ে দিতে পারেন হিসেব মতো, তাহলে কি হয়ে যাবে, ওতে একসাথে বসাতে পারেন। পুরো এটা পুরো একদম ঝরঝরে একদম পুরো রেডি হয়ে গেছে। এর যে পরের স্টেপটা কি, আপনি হারভেস্ট করে নিলেন, এর পরের স্টেপ কি থাকে? এরপরে ওটাকে জমা করতে হয় একটা জায়গায়। এইগুলো নিজের যেহেতু ইউজ করার জন্য, তাই আমরা যে কোনো একটা বস্তায় করে যাই। সুন্দর একদম, পুরো একদম দেখতে পাচ্ছেন, হ্যাঁ পুরো একদম এই যে বলছিলেন এরকম হবে যে ব্যাপারটা, জাস্ট একটু ছেড়ে দিলে এটা একদম ঝরঝরে একদম। এতে একটা ময়েশ্চারের ব্যাপার থাকে আমাদের ক্ষেত্রে, যেহেতু ধরুন এখন বিক্রির নয়, এটা নিজেদের ইউজের জন্য, তো এতে মোটামুটি ময়েশ্চার কন্টেন্ট 30% রাখতে হয়, 40%। হ্যাঁ, এই যে টিপলে একটা জল বেরিয়ে, এতটা জল বেরোনো উচিত নয়, এর থেকে কম জল বেরোতে হয়। যেহেতু আপনি আপনার ফার্মে ব্যবহার করবেন সেই ক্ষেত্রে এটা ইজিলি ইউজ করা যেতে পারে। মানে যারা বিজনেস পারপাস ইউজ করবেন ওনাদেরকে একটু ড্রাই করতে হবে, এইরকম ধরুন ফেলে রেখে একটু ড্রাই করে নিয়ে ওটাকে প্যাকেজিং করতে হবে। কারণ ধরুন যে কিনবে ওনাকে যদি আপনি অতটা জল বা ওয়াটার কন্টেন্ট দিয়ে দেন, তাহলে ওনারও একটু লস ওয়েট হিসেবে এতে। এগুলো কি ড্রাই করা হয়ে গেছে? হ্যাঁ, এটা অনেকটাই ড্রাই আছে, এগুলো অনেকটা ড্রাই একদম। আমাদের নষ্ট হয়েছে এর আগে, ধরুন দুটো বেডের ক্ষেত্রে 20,000 টাকার মতো কেঁচো নষ্ট হয়ে গেছে। দুটো বেডের 20,000 টাকার মতো কেঁচো নষ্ট। 20,000 টাকার কেঁচো? প্রচুর মাল্টিপ্লাই হয়েছিল, মানে ধরুন 6-8 মাসের যত মাল্টিপ্লিকেশন ছিল পুরো নষ্ট হয়ে গেছে। তার মানে কেউ যদি মানে প্রচুর প্রোডাকশন হয় কেঁচো, কেউ যদি কেঁচো বিক্রি করতে চায় সেও করতে পারে, ইজিলি করে দিতে পারে, তাই না? হ্যাঁ, মানে 20,000 টাকার কেঁচো নষ্ট হয়েছে মানে কিন্তু বিশাল বড় প্রোডাকশন হয়েছে। ওই ক্ষেত্রে একটু বেশি ধাক্কা গেছিল, ওই জন্যই যে মানে মেন জিনিসটা যেটা শিখতে চায় লোকে, ওই কারণেই, আর কিছু রিজন থাকে না। কারণ এতে মাস্টার সায়েন্স বা রকেট সায়েন্স বলে কিছুই নেই। আচ্ছা, ভার্মি কম্পোস্টে মাস্টার সায়েন্স বা রকেট সায়েন্স বলতে কিছু নেই, একদম নর্মালি গোবর মানে দিতে হবে বেডের মধ্যে, ওতে আপনি ঠান্ডা করবেন জল দিয়ে, আর তারপর কেঁচো ছেড়ে দেবেন। এই চেক করতে হবে ভেতরে ময়েশ্চার ঠিক আছে কিনা, বাস এইটুকুই। বাট টেম্পারেচার বেশি হয়ে যায় তখন কেঁচো মারা যায়। এই যে খড় যে চাপানো হচ্ছে, এটা অলরেডি অনলি ফর ওই কেঁচোকে ঠান্ডা মানে ঠিকঠাক, হ্যাঁ, যাতে ওতে ডাইরেক্ট সানলাইট থেকে ওকে আটকে রাখার জন্য। আপনি তো খড়ের বদলে আপনি চটের বস্তাও ব্যবহার করতে পারেন। চট বস্তাও হয়, আমি দেখেছি 1-2 জায়গাতেও করছেন ওনারাও। আর আমি এর আগে নারকেল ছিবড়া দিয়েছিলাম, সেটা সেপারেট করতে একটু অসুবিধা হয়। আচ্ছা, নারকেলের যে ধরুন পাতা বা ডাল, আমি টোটাল ডাল সমেত দিয়েছিলাম, যেভাবে ও সেট করতে পারলেই হবে। ওই চটের বস্তা দিয়েও করা যাবে। আচ্ছা, আমি কিছু জায়গায় দেখেছিলাম যে সাইড ঘেরার একটা ব্যাপার থাকে, কারণ কি এই যে আপনি যেটা সানলাইটটা যাতে না আসে, সেটা আমার ক্ষেত্রে এখনো পসিবল হয়ে ওঠেনি। আমি হয়তো ইন ফিউচারে ঘিরতে পারি, কিন্তু এই রেশনটা মানে ধরুন হাওয়া চলাচলটা যাতে ইজি হয়, সেই জন্যই আমার খুলে রাখা আছে এটা। মানে এতে কোনো অসুবিধা হচ্ছে না, মানে সাইড না ঘিরলেও চলবে, বাট এখানে যদি আমরা ঠিকঠাক করে কভার আপ করে এইটা কভারটা ঠিক করে কেঁচো কিনেছেন কোথা থেকে? আমি কেঁচো কিনেছি সন্তু বাবুর কাছ থেকে। এবার সন্তু মানিক, আপনার থেকে যদি কেউ কেঁচো নিতে চায়? আমি এখন কেঁচো সেল করতে পারবো না, পরবর্তী ক্ষেত্রে ইন ফিউচারে হয়তো করবো, বাট আমার এখন প্রোডাকশন প্রচুর লাগে। এই জায়গায় অনেকে বলে নাকি ভার্মি কম্পোস্ট বিক্রি করতেও সমস্যা হয় বা অনেক কিছু ব্যাপার থাকে। মার্কেটিংটা সম্পূর্ণ নিজের ওপর, কারণ এবার ধরুন আপনি কোনো রকম মার্কেট খুঁজলেন না, দুম করে 30টা বেড 40টা বেড লাগিয়ে নিলেন, শুনে বাইব্যাক একটা কনসেপ্ট থাকে, ওইটাতে না পড়াই বেটার। যদি ধরুন আমি বললাম আমি কেঁচো দিচ্ছি, আমি কেউ কোথাও যদি বিক্রি না করতে পারো আমি কিনে নেবো, ওই কনসেপ্ট একদম ভুল কনসেপ্ট। ওই অনেকে দিয়েও দেখে বাইব্যাক অনেক ফ্রড চলছে এখন। আচ্ছা, মানে যদি আপনি ইউপির দিকে বা একটু বেঙ্গলের বাইরে বেরোলো বা বেঙ্গলেও আপনি দেখতে পাবেন যে লার্জ স্কেলে যারা করছেন, ওটা একটু ওই ফ্রড থেকে আটকাতে হবে নিজেদের। তাতে কি হয়, আপনি ধরুন উনি কোনো কারণে নিতে পারলেন না, ফ্রড ইন দ্য সেন্স এই হিসেবে উনি কোনো কারণে নিতে পারলেন না, তাহলে কি আপনি মালটা বিক্রি করবেন না জমা থেকে? এরকম হতে পারে কারুর 2 মাসেই সমস্ত সেল হয়ে গেছে। আচ্ছা, বাকি মানে ধরুন 10 মাস আপনাকে বসিয়ে রাখতে হবে জিনিসটা। আচ্ছা, এর লাইফ স্প্যান থাকে
6 মাস থেকে 1 বছর বলতে পারেন। তারপরে পরে ধীরে ধীরে এর হয়তো স্ট্রেংথ কমতে থাকে, যেহেতু অর্গানিক ম্যাটেরিয়াল ওই হিসেবে স্ট্রেংথ নষ্ট হয় না, কিন্তু স্ট্রেংথ ডিমান্ড থাকে। হ্যাঁ, এর মার্কেট যদি কেউ করতে চায়, মানে সেই ব্যাপারটা আমি জানতে চাই যে কোথায় কোথায় মার্কেটিং করতে পারে। মার্কেট মেইনলি ধরুন যদি আরবান বা শহরের এলাকায় যদি হয়, ছাদ বাগানি যারা আছেন তাদের সাথে কন্ট্যাক্ট করলেন ডিরেক্ট হিসেবে, তাতে তো আপনি খুব লার্জ স্কেলে বিক্রি করতে পারবেন না। ফার্টিলাইজার স্টোরে রিসেন্টলি এখন আপনি ধীরে ধীরে জানতে পারেন যে 50% অর্গানিক মেটেরিয়াল রাখা ম্যান্ডেটরি হয়ে গেছে। আচ্ছা, তো সেই হিসেবে ওনারাও স্টোর করছেন বা ওনারাও বিক্রি করছেন, যাতে প্রমোট করছেন, যাতে লোকের কাছে অবধি পৌঁছায়। তো সেই হিসাবে আপনি বড় বড় ফার্টিলাইজার শপে যারা ধরুন একটু লোকাল বা টাউন এরিয়াতে আছে তাদের ক্ষেত্রে একটু কন্ট্যাক্ট করতে হবে আপনাদের। কেঁচো কেমন দামে কেনা হয়? 250 থেকে 300 হচ্ছে গভর্নমেন্টের রেট থাকে। আচ্ছা, আর 100 টাকা থেকে শুরু করে 1500 টাকা অবধি আসে। আচ্ছা। আমি এর আগে যেটা নিয়েছিলাম সেটাতে ধরুন ছিল ওটা বোধহয় 300 টাকা বা 250 টাকা এরকম পার কিলো। ওটাতে আমি প্রায় 15 to 20 কিলো নিয়ে স্টার্ট করেছিলাম, ওতে গোবর সমেত এইভাবে ওজন ছিল। 15-30 কিলো নিয়ে স্টার্ট করেছিলাম, মানে গোবর সমেত? গোবর সমেত ওতে ওজন ছিল। এরপরে যেটা নেওয়া হয়েছে সেটা 1500 টাকা করে কিলো নিয়েছি, অনলি কেঁচো? অনলি কেঁচোর ক্ষেত্রে। আচ্ছা, তো এবারে ডিপেন্ড করছে আপনার যেটা দেখবেন, দেখে যেটা পছন্দ হবে সেই অনুযায়ী নিতে পারেন। আর 50 মানে প্রফিটের রেশিও কেমন এখানে? প্রফিটের রেশিও বলতে গেলে একটু নর্মালি আমরা একটু ক্যালকুলেশন যদি করি তাহলে আশা করি বুঝতে পেরে যাবেন। আমার 2 টন থেকে 2টো বেড হচ্ছে, মানে 1 টনে 1টা বেড। আর 2 টন গোবরের প্রায় 2 টন গোবর ধরে রাখতে হয়। ওর প্রাইসিং পড়ছে হচ্ছে ধরুন 2000 টাকা। তো একটা বেডের ক্ষেত্রে গোবর হিসেবে লাগলো 1000 টাকা। আরো কিছু কাঁচামাল আছে ধরুন, যেরকম খড় হচ্ছে বা কলার ক্ষেত্রে হচ্ছে, তো ওইগুলোকে রেডি করা বা সব কিছু নিয়ে ওটা যদি 500 টাকা ধরি 1500 টাকা হয়ে গেল একটা বেডে। আচ্ছা, আচ্ছা, এবার এর থেকে আউটপুট আসছে ধরুন 400 কিলো, তাহলে 10 টাকা করে যদি আপনি ধরেন তাহলে 4000 টাকা। যদি 500 কিলো আসে তাহলে 5000 টাকা, ওটা ভ্যারিয়েবল হবে বেড টু বেড। সেখানে আপনার গেল 1500 টাকা চলে গেল এখনই। আচ্ছা, এরপরে লেবার কস্টিং থাকে, এতে টোটাল হারভেস্টিং থেকে ধরে নিন 6 থেকে 8টা লেবার লাগলো। আমি 6টাই ধরলাম, 6×3 1800 টাকা আপনি ধরলাম ওখান থেকে, না 8টা ধরলে ওরকম 1800 টাকা বা 2000 টাকা গেল। তাহলে আপনার এখানে চলে গেল 3500 টাকা। আপনি যদি 4000 টাকা ওখান থেকে প্রফিট মানে আর্ন করতে পারেন তাহলে 500 টাকা থাকলো। যদি ওখানে 5000 টাকা করতে পারেন 1500 টাকা, তো মানে আউটপুট যতটা আসবে সেই অনুযায়ী ডিপেন্ড করবে। মানে চেষ্টা করতে হবে প্রপার নলেজ নিয়ে, প্রপার গাইডেন্সে যদি এই ফার্মিংটা করা যেতে পারে, মানে এই ভার্মি কম্পোস্টের বিজনেস যদি কেউ করতে পারে তাহলে পার বেডে সে 1500-2000 টাকাও পর্যন্ত, 1500 টাকা 2000 টাকা বা 1.5 থেকে 2000 ধরে রাখতে 1.5 থেকে 2000 টাকা পর্যন্ত সে আউটপুট আনতে পারে, মানে প্রফিট। ঠিক আছে, এটা একটা জিনিস 3 মাসে পাচ্ছেন একটা বেডে। হ্যাঁ, কমার্শিয়াল করতে গেলে আপনাকে 50টা বা 100টা বেডে যেতে হবে। আর সেটার ক্ষেত্রে মেথড হচ্ছে ওপেন মেথড। এর থেকেও কস্টিং কম পড়ে। হ্যাঁ, অনেক কম। ওপেন মেথড যেটা আপনি জাস্ট আমি ছবি লাগিয়ে দিচ্ছি, ওটা স্ক্রিনে আমি অলরেডি দেখিয়ে দিচ্ছি যে এই ওপেন মেথড বলতে একদম কোনো না লাগবে সেট, না লাগবে আপনার গ্রো ব্যাগ, না কিছু লাগবে জাস্ট একদম পলিথিনের উপরে ইট দিয়ে ঘেরা, চারদিকে ঘেরা থাকলেই হয়ে যাবে। হ্যাঁ, এটা থেকে আউটপুট আসতে পারে। যদি ধরুন গোবরটা তাকে কিনতে না হয়, হ্যাঁ, যদি তার নিজের বাড়ির হয়, তাহলে ওখানে একটু চিন্তা করে দেখলেই 1000 টাকা ওখানে সেভ হচ্ছে। আরো 2500 টাকা একটা বেড থেকে। আপনি ছোট থেকে শুরু করুন, একটা দুটো বেড করতে করতে আস্তে আস্তে যখন বাড়বেন ততক্ষণে আপনার অভিজ্ঞতাও হয়ে যাবে, কেঁচো একটা নিজস্ব প্রোডাকশন হয়ে যাবে। ঠিক আছে, কয়েক টন ধরুন মেটেরিয়াল যদি প্রোডাকশন করে নিলেন, দিয়ে মার্কেট পেলেন না, তার থেকে বেটার হয় ছোট ছোট করে অল্প করে মার্কেট রেডি করলেন, দিয়ে তারপরে ওখানে প্রোডাকশনটা হাই করলেন। একদম। আজ পর্যন্ত এইটুকু আমি যিনারা দর্শকরা যিনারা লাস্ট পর্যন্ত দেখলেন, আমি ওনাদেরকে হচ্ছে একটাই জিনিস বলতে চাই যে যে কোনো বিজনেসেই কিন্তু সফলতা পাওয়া যায়। তার জন্য দরকার প্রথম থেকে ছোট থেকে শুরু করে আস্তে আস্তে সেই বিজনেসটাকে বোঝা, তার সঙ্গে সঙ্গে মার্কেট কিভাবে রয়েছে, মার্কেট তৈরি করা, আশেপাশের পরিবেশটা কেমন ডিমান্ড রয়েছে, পরিবেশে বা বাজারে কেমন ডিমান্ড রয়েছে, সেই সব জিনিসগুলো বুঝতে হবে। তবে গিয়ে আস্তে আস্তে আপনি একটা লার্জ স্কেলে যেতে পারবেন। আপনি যদি ইমিডিয়েট বেসিস অমুক লোক করেছে, এত প্রোডাকশন হয়েছে, এত টাকা পেয়েছে, এই কাহিনী এই স্টোরি শুনে যদি আপনি বিজনেস করেন তাহলে কিন্তু পারবেন না। আরও একটা জিনিস ধরুন, এখান থেকে আরেকটা শর্টিং, যে লেবারটা আমরা 6টা ধরেছিলাম ওটা যদি নিজেই করা যায়,
তাহলে যদি নিজে সেখানে পরিশ্রম করতে আরো পারে 1800 টাকা বা আপনি- ফ্যামিলিতে সবাই মিলে যদি যদি করেন। 3-4 জন ফ্যামিলি মেম্বার যারা কর্মঠ ফ্যামিলি মেম্বার রয়েছেন, ফার্মিং করছেন, তার সঙ্গে এটাও করছেন, সবাই যদি সময় দিতে পারে একটা এক্সট্রা তাহলে টাকা। সেটাতেও হিসেব মতো যদি ধরুন কেউ নিজে 10টা বেড মেনটেন করতে পারে, তাহলে সেখানে পার বেডে 3000 টাকা এসে যাবে। পার বেডে 3000 টাকা। তো মোটামুটি দর্শক, আজকে সুব্রত বাবুর কাছ থেকে আমরা জানলাম যে ভার্মি কম্পোস্ট কীভাবে প্রোডাকশন হয়। যদিও সুব্রত বাবু তার ওনার নিজস্ব ফার্মে, অর্গানিক ফার্ম যেহেতু রয়েছে, ড্রাগন ফার্ম, তো ওইখানে যেহেতু ব্যবহার করেন, ওটা কিন্তু নিজের থেকেই কিন্তু তৈরি করে নেন। তো সে কারণে উনি সেল করেন না, তো ভবিষ্যতে সেল করার চিন্তা ভাবনা আছে, এরপরে বেড বাড়ালেই আমি সেলের দিকে যাবেন। আর যদি আপনাদের আরও কিছু তথ্য জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান বা কমেন্ট করুন কেমন লাগলো ভিডিওটা। এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।